আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ডিউ ইউনিট ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিসের চলতরিৎ নিয়ে আলোচনা করব এবং চলতরিতের ইম্পর্টেন্ট চারটা টাইপ নিয়ে আলোচনা করব। যে চারটা টাইপ তুই যদি ভালো মতো পড়িস তাহলে 80 থেকে 90% কোশ্চেন কমন পাবি। তো আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যাদের চলতরিৎ নিয়ে অনেক ভয়ভীতি কাজ করে তাদের জন্য এই ক্লাসটা অনেক বেশি হেল্পফুল হবে বলে আমি মনে করি। সো শুরু করা যায়। প্রথমে আসি তড়িৎ প্রবাহ এবং আপেক্ষিক রোধ, এটা হলো প্রথম টাইপ। তো এই টাইপ থেকে এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। আপেক্ষিক তড়িৎ প্রবাহ থেকে কোন সূত্র থেকে? কিউ ইকুয়াল আইটি, এই সূত্র থেকে তোর ম্যাক্সিমাম কোশ্চেন আসার চান্স আছে। কিউ ইকুয়াল আইটি তড়িৎ প্রবাহে। এর বাইরে আপেক্ষিক রোধ আর ইকুয়াল রো এল বাই এ। তো এখান থেকে কি ধরনের কোশ্চেন হয়? প্রথমত একটা ডিরেক্ট কোশ্চেন হইতে পারে যে হচ্ছে রো নির্ণয় করো, আপেক্ষিক রোধ কত, অথবা রো এর মান দেওয়া আছে, রোধ কত হইতে পারে সেটা বের করতে বলতে পারে। তো এই টাইপের কোশ্চেন কম হয়। যেটা ইম্পর্টেন্ট টাইপ সেটা হলো যে আমি কোনো একটা তারকে টেনে দৈর্ঘ্য দ্বিগুণ করছি, 2 গুণ করছি। কোন একটা তারকে টেনে দৈর্ঘ্য 2 গুণ করছি, সেক্ষেত্রে তারটার যে নতুন রোধ হবে সে রোধটা কত হইতে পারে। তো এই দেখ আর সমানুপাতিক এল, আর সমানুপাতিক 1/a। ওকে, আর সমানুপাতিক এল, আর সমানুপাতিক 1/a। তার মানে হচ্ছে তুই ভাবতেছিস যে তারকে যেহেতু দ্বিগুণ করছি, যে তার মানে কি আর সমানুপাতিক এল, তার মানে কি দ্বিগুণ করছি মানে আগে যদি L1 থাকতো এখন হয়ে গেছে L2 ইকুয়াল হচ্ছে 2L1, তাই তো? তার মানে R1/R2/R1 ইকুয়াল বলতে পারিস L2/L1। তার মানে হচ্ছে R1 ইকুয়াল হচ্ছে R2 ইকুয়াল 2R1। এটা তো অ্যান্সার হওয়ার কথা, কিন্তু এটা অ্যান্সার না। এটা কিন্তু অ্যান্সার না। কেন? কারণ দেখ আর সমানুপাতিক আবার 1/a। যখন তুই একটা তারকে টানছিস সেই ক্ষেত্রে তারটা এমন ছিল, তাই তো? সে তারটা চিকন হয়ে গেছে, তার মানে কি সে তারটার ব্যাসার্ধ হ্রাস পাইছে, তারের ব্যাসার্ধেরও পরিবর্তন হয়েছে। তো ব্যাসার্ধ যদি পরিবর্তন হয় তার মানে কি আর সমানুপাতিক 1/r², এটাও বলতে পারিস ব্যাসার্ধেরও পরিবর্তন হয়েছে, আর সমানুপাতিক 1/r²। সো এইখান থেকে মিনিমাইজ করে ক্যালকুলেশন করা যায় কোন তারকে যদি টেনে 2 গুণ করা হয়, কোন তারকে টেনে যদি n গুণ করা হয়, সেই ক্ষেত্রে নতুন যে রোধ হবে সেটা হলো R2 ইকুয়াল n² R1, R2 ইকুয়াল n² R1। ওকে, R2 ইকুয়াল n² R1, এই সূত্রটা মনে রাখবে। কোন তারকে যদি টেনে বাড়ায় সেই ক্ষেত্রে এটা। তো এর বাইরে তারের ক্ষেত্রফলের সাথে সম্পর্ক বুঝতে পারছিস, ব্যাসার্ধের সাথে সম্পর্ক বুঝতে পারছিস। তো এখান থেকে গ্রাফ দিতে পারে, অথবা এখান থেকে সম্পর্ক চেয়ে যে কোনো কিছু বলতে পারে যে আমি ব্যাসার্ধ বাড়াইছি, সেই ক্ষেত্রে কি আমার রোধের পরিবর্তন হবে কিনা। যদি আমি দৈর্ঘ্যটাকে একবারই কনস্ট্যান্ট বলে দিই সেটা আলাদা ব্যাপার, অথবা দৈর্ঘ্য কনস্ট্যান্ট রেখে ব্যাসার্ধ বাড়াইছি, ব্যাসার্ধ কনস্ট্যান্ট রেখে দৈর্ঘ্য বাড়াইছি, সেটা আলাদা আলাদা উপায়। তো তখন আর সমানুপাতিক এ হবে, আর সমানুপাতিক এল হবে। যদি কোনো কিছু না বলে তারকে টেনে দৈর্ঘ্য 2 গুণ করছি, তখন এই সূত্র বলবে। এরপর টাইপ 2 সব থেকে বেশি ইম্পর্টেন্ট, রিটেন বল এমসিকিউ বল দুইটার জন্য ইম্পর্টেন্ট। সেই টাইপ 2 হলো সার্কিট সংক্রান্ত কি কি জানতে হবে? ওহমের সূত্র রিলেটেড অথবা কারশফ ল রিলেটেড, কারশফ ল দিয়ে তুল্য রোধ ই নির্ণয় করা এবং আই নির্ণয় করা, কোন একটা সার্কিটকে সলভ করা, এটা তোকে জানতে হবে। সেটা হচ্ছে ওহমের সূত্র দিয়ে কিভাবে সলভ করে, কারশফের ল দিয়ে কিভাবে সলভ করা যায়, এবং কোন ব্রাঞ্চ থেকে কত কারেন্ট যেতেছে, কারেন্ট ডিভাইডার রুলস সম্পর্কে তোকে জানতে হবে। কোন ব্রাঞ্চ দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রোভাইড হইতেছে, কখন কারেন্ট সমানভাবে প্রবাহিত হয়, কখন ভোল্টেজ সমান থাকে, এই যে সমান্তরালে থাকলে কি ধরনের হইতে পারে, তারপর হচ্ছে শ্রেণীতে থাকলে কি ধরনের হইতে পারে, আই কিভাবে একটা বিভিন্ন সার্কিটের আই কিভাবে নির্ণয় করা যায়, বিভিন্ন জটিল সার্কিট কিভাবে সলভ করা যায় ইজিলি, এই বিষয়গুলো তোকে জানতে হবে। তো সার্কিট সলভ করা ইম্পর্টেন্ট, এই অধ্যায়ের জন্য সার্কিট সলভ করা মাস্ট বি ইম্পর্টেন্ট। সো যাদের সার্কিট সলভ করতে প্রবলেম হয়, তোরা যদি চাস ভাই ইম্পর্টেন্ট সার্কিট নিয়ে একটা আলাদা ক্লাস দেন, যে ইম্পর্টেন্ট সেখানে শুধুমাত্র ইম্পর্টেন্ট যেগুলা সার্কিট সলভ করা হবে, তো ওই ক্লাসের মধ্যে আমি ইম্পর্টেন্ট সার্কিট সলভ নিয়ে একটা আলাদা ক্লাস করতে পারি।
যদি তোরা চাস, যদি না চাস, যদি তোরা নিজেরাই পারিস সেটা আলাদা ব্যাপার, নিজেরা পারলে সব থেকে বেশি ভালো। যদি চাস যে না ভাই আপনি আমাদেরকে কিছু সার্কিট সলভ করে দেখেন কিভাবে সার্কিট গুলো সলভ হয়, কারণ আমাদের সার্কিট সলভ করতে প্রবলেম হইতেছে কিভাবে ইজিলি সার্কিট সলভ করা যায়, তো তাহলে আমি একটা আলাদা ক্লাস নিতে পারি সার্কিটের উপর, শুধুমাত্র সার্কিট রিলেটেড। সো এরপর আমরা নেক্সট টাইপ যাই, এরপর আরো ইম্পর্টেন্ট দুইটা টাইপ আছে, সেই টাইপ গুলো সম্পর্কে জানি। এর পরবর্তী ইম্পর্টেন্ট টাইপ হলো শক্তি সংক্রান্ত এবং হুইনস্টন ব্রিজ, শান্ট ও মিটার ব্রিজ সংক্রান্ত। তো এই জায়গা থেকে কি ধরনের কোশ্চেন হতে পারে? শক্তি সংক্রান্ত থেকে কোশ্চেন হতে পারে বিওটি, যে বিওটি আমরা হচ্ছে কত ওয়াট কত ইউনিট বিদ্যুৎ ইউজ করতেছি, সেই ক্ষেত্রে তোমার এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট এবং এমসিকিউর জন্য তো মাস্ট বি ইম্পর্টেন্ট। তো কত ইউনিট ব্যবহার করতেছি সেটা বের করা যায় পিটি বাই 1000, এবং তোমার রিটেনে কি ধরনের কোশ্চেন হতে পারে? বলতে পারে যে এখানে হচ্ছে আমার বিদ্যুৎ প্রবাহিত হয়েছিল এত, ভোল্টেজ ছিল এত, সেই ক্ষেত্রে আমি যদি 1 মাস ধরে বিদ্যুৎ চালনা করি কত টাকা বিল আসতে পারে, আমার বিলের মান হচ্ছে 5 টাকা বা 60 টাকা, এই টাইপের। তো সেই ক্ষেত্রে তোমাকে পিটা ক্যালকুলেট করতে হবে। পি কিভাবে ক্যালকুলেট করতে পারো? পি ইকুয়াল হচ্ছে ভি স্কয়ার বাই আর অথবা ভিআই। তো এই সূত্র ইউজ করে তুমি পি ক্যালকুলেট করবা, এবং তোমাকে হয়তোবা এমনও কোশ্চেন করতে পারে একটা সার্কিট ধরাই দিছে, সেই ক্ষেত্রে তুল্য সার্কিটটা সলভ করে এনে তোমাকে এই সূত্র ফেলতে হইতেই পারে, এবং তারপর তোমাকে এইখানে মান বসায় তোমাকে বিওটি ক্যালকুলেট করতে হতে পারে। এটা হলো সিকিউ এর জন্য, অর্থাৎ রিটেন কোশ্চেনের জন্য। এর বাইরে এমসিকিউ এর জন্য ডিরেক্ট তোমাকে পাওয়ারের সাথে এই সম্পর্ক তোমাকে জানতে হবে, পাওয়ার সমানুপাতিক ভি, পাওয়ার সমানুপাতিক আই, পাওয়ার ব্যস্তানুপাতিক 1/r। তোমাকে এই বিষয়গুলো জানতে হবে, অর্থাৎ ভোল্টেজ বাড়লে তোমার ক্ষমতা বাড়বে, ভোল্টেজ বাড়লে ক্ষমতা বাড়বে, তড়িৎ প্রবাহ বাড়লে ক্ষমতা বাড়বে, রোধ বাড়লে ক্ষমতা হ্রাস পাবে। তো এটাই। এবং এর বাইরে তোমাকে যে সম্পর্কটা জানতে হবে, যে ধরো তোমাকে এমন কোশ্চেন দিল যে আমার যেহেতু আমি ডাব্লিউ ইকুয়াল বলতে পারতেছি ভিআইটি বা ভি স্কয়ার বাই আর ইনটু টি অথবা পিটি, তোমাকে এমন একটা কোশ্চেন দিল যে একটা কেটলি আছে, পানির কেটলি, তার মধ্যে তুমি বিদ্যুৎ চালনা করতেছো, এবং সেখানে টেম্পারেচার পরিবর্তন হয়েছে 0 থেকে 100 ডিগ্রিতে, অর্থাৎ তুমি পানিটা ফুটাইতে যাইতেছো। সেই ক্ষেত্রে তোমাকে বললো যে কত বিভব চালনা করলে তোমার হচ্ছে সেটা কত বিভব চালনা করলে 100 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যেতে পারবা। তোমার কাজ হলো এইচ ইকুয়াল তুমি জানো এম এস ডেল থিটা, অর্থাৎ তাপমাত্রা পরিবর্তনের জন্য কৃত কাজ ইকুয়াল তুমি জানো এম এস ডেল থিটা। আবার তুমি বিদ্যুৎ প্রবাহের জন্য কৃত কাজ সমান জানো পিটি। ওকে, তার মানে তুমি বলতে পারো পিটি ইকুয়াল এম এস ডেল থিটা। এই সম্পর্কটা তোমার অবশ্যই জানা থাকা উচিত। পিটি ইকুয়াল এম এস ডেল থিটা, তার মানে বিদ্যুৎ প্রবাহের জন্য কৃত কাজ। এখন সম্পূর্ণ কাজটা যেহেতু ট্রান্সফার হয়ে যেতেছে তোমার পানির টেম্পারেচার পরিবর্তনের কারণে, তার মানে পানির টেম্পারেচার পরিবর্তনের জন্য কৃত কাজ ইকুয়াল তোমার তড়িৎ প্রবাহের জন্য কৃত কাজ সমান। তো পিটি ইকুয়াল এম এস ডেল থিটা। ওকে, এরপর যে টাইপটা তোমাকে জানতে হবে সেটা হলো হুইস্টন ব্রিজের যেটা পি বাই কিউ ইকুয়াল আর বাই এস। তো এখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে? এখান থেকে কোশ্চেন আসতে পারে যে তোমার যদি এটা হুইস্টন ব্রিজ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে চতুর্থ রোধটা কত পরিবর্তন করতে হইতে পারে, সেই ক্ষেত্রে আরেকটা রোধ আমি শ্রেণীতে লাগাবো নাকি হচ্ছে সমান্তরাল লাগাবো, এই বিষয়গুলো, এই কোশ্চেন গুলা যেগুলা তোমার হচ্ছে পি বাই কিউ আর বাই এস করে তোমার চতুর্থ রোধটা বের করতে হবে। এবং রোধের মান যদি তোমার দেওয়া রোধের মানের থেকে বেশি হয় সেক্ষেত্রে তোমার আরেকটা রোধ সমান্তরাল লাগাইতে হবে, আর যদি কম হয় তাহলে সমান্তরাল লাগাইতে হবে, আর যদি বেশি হয় আরেকটা রোধ তুমি শ্রেণীতে লাগাই দেবে, শেষ। এবং শান্ট নির্ণয়ের জন্য এই সূত্রটা দরকার, এস ইকুয়াল জি বাই এন মাইনাস 1। জি হচ্ছে গ্যালভানোমিটারের রোধ, এখানে কিন্তু এই জি না, এই যে জি হচ্ছে গ্যালভানোমিটারের রোধ, এস কিন্তু এই এস না। এবং মিটার বিটসের জন্য আর বাই এস ইকুয়াল এল বাই 100 মাইনাস এল। তো এই তিনটা সূত্র জানলে মোটামুটি এই তিনটা টাইপ তোমার কভার হয়ে যাবে। তো এই তিনটা টাইপ থেকে কি ধরনের কোশ্চেন আসে সেটা তুমি প্রথমে যেটা করবা যে টেক্সট বুক খুলবা, টেক্সট বুক খুলে সেই টেক্সট বুকের ম্যাথগুলো, এক্সাম্পলের ম্যাথগুলো দেখার অবশ্যই চেষ্টা করবা। দেন কোন একটা প্রিপারেশন বুক, বাজারের যে কোনো একটা প্রিপারেশন বুক তুলবা, সেই প্রিপারেশন বুকে যে সেই টাইপগুলো ধরে দেখবো অনেকগুলা সিকিউ, অনেকগুলা এমসিকিউ দেওয়া আছে, সেগুলো সলভ করবা। এরপর কোশ্চেন ব্যাংকে যাবা, কোশ্চেন ব্যাংক থেকে পুরো কোশ্চেন ব্যাংকটা সলভ করবা। এবং
টেক্সট বুকটা অবশ্যই একবার অন্তত একবার হলেও রিডিং দিতে হবে এবং টেক্সট বুকের প্রতিটা কথা তোমার বোঝার চেষ্টা করতে হবে যে মুখস্থ থেকে বেশি ইম্পর্টেন্ট যে তোমার প্রতিটা কথা যে ইম্পর্টেন্ট বোল্ড লাইনের কথাগুলা সেই কথাগুলা তোমাকে কি বুঝাইতে চাইতেছে, সম্পর্কগুলা কিভাবে এস্টাবলিশ করতে চাইতেছে এবং প্রতিটা অধ্যায় শেষে যে সারসংক্ষেপ থাকে সেই সারসংক্ষেপগুলো অবশ্যই পড়ার চেষ্টা করবা। সেই সারসংক্ষেপগুলো অবশ্যই পড়তে হবে, পড়ার চেষ্টা না, অবশ্যই পড়তে হবে। তো এই ছিল আজকের ক্লাস। ইম্পর্টেন্ট এই 4টা টাইপ তোমার যদি জানা থাকে তাহলে অবশ্যই এই অধ্যায় থেকে তোমার কমন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এবং এই 4টা টাইপ যদি তুমি গুরুত্ব সহকারে পড়ো তাহলে তোমার প্রিপারেশন অন্যদের থেকে অনেক বেশি আগায় থাকবে। তো আমাদের ক্লাসগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা এবং অবশ্যই তোমার ফিডব্যাক দাও যে তোমার আর কি ধরনের ক্লাস দরকার, কোন নেক্সট কোন ক্লাস দরকার তোমাদের, সেই ফিডব্যাক গুলো দিলে আমাদের অবশ্যই উপকার হবে। এবং তোমার যদি কোনো ধরনের সমস্যা হয়, অধ্যায়গুলো করতে কোনো ধরনের সমস্যা হয়, সেই সমস্যাগুলো তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপে জানাইতে পারো। তো আমার ডিসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে অথবা কমেন্ট বক্সেও আমি লিঙ্ক দেওয়ার চেষ্টা করব, সেইখান থেকে তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবা এবং তোমার যখন যেখানে যে ধরনের মেন্টাল গাইডলাইন বলো, যে ধরনের সমস্যা হোক, এই সমস্যাগুলা তুমি আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করো। আমরা চেষ্টা করব যতটা সম্ভব তোমার প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার এবং যতটা সম্ভব তোমাদের সাথে থাকা। এই অ্যাডমিশন জার্নিটা তোমাদের অনেক ভালো হোক এই আশাই করি। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।